স্রষ্টা, চরিত্র ও পাঠক এই তিনের মেলবন্ধন গভীর। সত্যজিৎ রায় নিরুদ্দেশে পাড়ি দিয়েছেন ৩০ বছর আগে। এরপরও তার চরিত্ররা পাঠকের মনে বিরাজমান। কিন্তু চরিত্রদেরও তো কখনো ফিরে পেতে ইচ্ছা হয় স্রষ্টাকে। খুঁজে ফেরে তারা কল্পনায়। এমনই এক কাল্পনিক কথোপকথন দুই চরিত্রের, ফেলুদা ও প্রফেসর শঙ্কু। গোল্ড ফ্লেকের প্যাকেটটার দিকে এক দৃষ্টে তাকিয়ে ফেলুদা। প্রায় মিনিট 10 তপসে মুম্বাই গিয়েছে শেয়ার বাজার সংক্রান্ত একটা কাজে। ব্যাপারটাও সত্যিই বোঝে, মাঝে মাঝেই হিল্লি দিল্লি করতে হয়। ফেলুদার স্যাটেলাইট হয়ে থাকার এখন আর দরকার হয় না। বহু বছর কেস থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে ফেলুদা। মাঝে মাঝে ইংরেজি উপন্যাস বাংলায় অনুবাদ করে, তার অবশ্য বেশ ডিমান্ড। ওতেই নিজেরটা চলে যায়। সব বদলে গিয়েছে, চারমিনারটাও। বছর 3 আগেও রবীন্দ্র সদনের কাছে একটি দোকান ধরা ছিল ফেলুদার, ওখান থেকেই আনিয়ে নিত। এখন আর সেটাও মেলে না। অগত্যা গোল্ড ফ্লেক। বিরক্ত হয়ে এবার ফেলুদা ঠিক করেছে আর নয়, ছেড়েই দেব। তপসেরও অবশ্য তাতে প্রচণ্ড উস্কানি আছে, আর মাঝে মাঝে শিকড় নেওয়ানোর চেষ্টা। এবার বলেছিল, চলো আমার সঙ্গে মুম্বাই, একটু ঘুরে আসবে। শিবাজি ক্যাসেল এখন কেমন আছে সেটাও না হয় দেখে আসা যাবে। ফেলুদা যায়নি, বেশি জোড়াজুড়ি করা যায় না। এই বয়সে হয়তো গাঁটটা বসিয়ে দেবে। এখনও সে মোবাইল ফোন ব্যবহার করে না। বেশি বললে একটাই উত্তর, ল্যান্ডলাইনে তো দিব্যি চলে যাচ্ছে। তপসে যাওয়ার পর ফেলুদা একদিন পার্কস্ট্রিট থেকে ঘুরে এসেছে। একদিন দুপুরবেলায় গড়পাড়ের রাস্তায় হেঁটে বিকালে বাড়ি ফিরেছে। 2 দিন কলেজ স্ট্রিটে গিয়েছে। একদিন ঢু মেরেছে নিউ মার্কেটের কিউরিও শপে। আর আজ বেরোনোর মুখে ল্যান্ডলাইনে একটা ফোন পেয়ে জামা কাপড় বদলে আবার বসে পড়েছে বৈঠকখানার সোফায়। তখন থেকেই নিজের আটকে গোল্ডফ্লেকের প্যাকেটে। ঠিক তার পাশে রাখা না বই, না ডায়েরি, না নোট বই, কোনো গোছেরই বস্তু নয়। কলিং বেলটা বাজল। ঘড়ির দিকে তাকালো ফেলুদা। পারফেক্ট 3:40। ভদ্রলোক ঠিক এই টাইমটাই দিয়েছিলেন। নাম বলেননি, শুধু বলেছিলেন, আপনার কাছে একটা খুব ব্যক্তিগত একটা জিনিস এসে গিয়েছে, ওইটা নিতে যাব। কি জিনিস বলুন তো? আপনি জানেন, যদিও আপনি ওটা নিছক না জেনেই নিয়েছেন, তাও জিনিসটা আমার। ওটা ফিরিয়ে দিলে খুব ভালো হয়। প্রমাণ করতে পারবেন ওটা আপনার? পারবো, আসছি আমি ঠিক 20 মিনিটে। দরজা খুলতেই এক চিলতে হাসি খেলে গেল ফেলুদার ঠোঁটে। এক মাথা টাক, এবড়ো খেবড়ো ছুঁচলো পাকা দাঁড়ি, গোল সোনালি ফ্রেমের চশমার মাঝে জলজল করছে দুটো চোখ। বাঁদিকের কাছটা খানিকটা চির খেয়েছে, তাতেও চোখের ঔজ্জ্বলও ঢাকা পড়েনি। এই গরমেও বাদামি রঙের কোট ঝুলছে গায়ে। ধুলোর আস্তরণ রংটা আরো বেশি বাদামি করে দিয়েছে। চেনা ঠেকলো বুঝি? খুব। অথচ সাক্ষাৎ আমাদের এই প্রথম। ঠিক। দরজাটা বন্ধ করলো ফেলুদা। রজনী সেন স্ট্রিটের বাড়িতে প্রথমবার পদার্পণ তিলকেশ্বর শঙ্কুর। আমি নিশ্চয়ই সোফার পাশের চেয়ারটায় বসবো। হেসে ফেলল ফেলুদা। আপনি সোফাতেও বসতে পারেন। না, ওটা আপনার জায়গা। বসে পড়লেন বৃদ্ধ ভদ্রলোকটি। খানিকক্ষণ ফেলুদার দিকে তাকিয়ে থেকে এবার বললেন, তাহলে এবার দিন। আগে তো আপনাকে প্রমাণ দিতে হবে। টেবিল থেকে দেশলাইটা তুলে নিলেন তিনি। ধীরে সুস্থে একটা কাঠি বের করলেন। ফস করে জ্বালিয়ে তুলে নিলেন ডায়েরিটা। উসখুস করে উঠল ফেলুদা, কিন্তু কিছু বলল না। ভদ্রলোক আগুনটা ধরলেন ডায়েরির নিচে। এটাই ভেবেছিল ফেলুদা। আর কিছু প্রমাণ দিতে হবে? না। প্রহ্লাদকে কোথায় পেলেন? কলেজ স্ট্রিটে ফুটপাতের ধারে বসেছিল ডায়েরিটা নিয়ে। দেখব বলে চাইতেই দিয়ে দিল। খটকা লেগেছিল, জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল, কোনো উত্তর দিল না। পরের দিন আবার গিয়েছিলাম, গোটা চত্বর খুঁজেও পাইনি। বুঝলাম আপনি তার খোঁজ পেয়ে গিয়েছেন।
কিন্তু এরপরও আমার খটকা অন্য জায়গায়। আপনি আমার হদিশ পেলেন কিভাবে? হাসলেন তিলকেশ্বর শঙ্কু। আমার ডায়েরিটায় আসলে একটা বিশেষ ট্রান্সমিটার লাগানো আছে। ওটা খালি চোখে দেখা যায় না। অনুবীক্ষণ সার্কিট তৈরি করে সেগুলোকে বিশেষ একটা তরলের মধ্যে মিশিয়ে দিয়েছি। পাতায় কয়েক ড্রপ ছড়িয়ে দিতে হয়, শুষে নেয়। কিচ্ছুটি বোঝা যায় না। এমনিতে সারা শব্দ করবে না, কিন্তু আমি, প্রহ্লাদ আর নিউটন ছাড়া কারোর হাতে পড়লেই সিগন্যাল পৌঁছে যাবে আমার কাছে। ভুলটা হয়েছে অন্য জায়গায়। প্রহ্লাদকেও কয়েক ড্রপ খাইয়ে দেওয়া উচিত ছিল। ভেবেও ছিলাম, কিন্তু বিধুশেখর তাতে লোহার 2 হাত ঢং ঢং করে বাজিয়ে এমন বৃষ্টিভাবে হাসলো, মন বদলে ফেললাম। গ্রে ম্যাটার বলে কিছু যে প্রহ্লাদের মাথায় আছে সেটা তো বিশ্বাসই করে না। ভাবটা এমন, প্রহ্লাদ যাবেটা কোথায়? আপনি ছিলেন কোথায়? গিরিডিতেই, কিন্তু অন্য একটা ফ্রিকোয়েন্সিতে। সে গবেষণাটা করছি তো আজকের দুনিয়ায় বসে করা যাবে না। কৌতূহলে সমস্যা নেই, এই ফ্রিকোয়েন্সিতে বাগড়া দেওয়ার লোক বড্ড বেড়ে গিয়েছে। কি নিয়ে গবেষণা? ওটা বরং থাক। আপনি বলুন, এটাকে কি কেস হিসাবে দেখবেন? চোখ দুটোয় হাসি ছড়িয়ে গেল ফেলুদা। কোনটা বলুন তো? এই যে গতদিন আপনি যা যা খুঁজে পেয়েছেন, সবের মধ্যে যে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি কি পেয়েছে আপনি জানেন? না, তাহা জানি না। তবে টেলিপ্যাথি বলছে বেশ কয়েকটা সুতো, আর সেগুলো আপনি জোড়ার চেষ্টা করছেন। ঠিকই বলেছেন। আপনি গবেষণার ব্যাপারে কিছু না বলতে পারেন, আমি সুতোগুলোর কথা আপনাকে বলবো। প্রফেসর শঙ্কু এবার হো হো করে হেসে উঠলেন। সে এমন কিছু না, বলতে চাইছি না, কারণ এই বিষয়বস্তুটা শুনে আপনার খুব একটা ভালো লাগবে না। যাই হোক, আগে আপনারটা শুনুন, ততক্ষণে যদি আমার মন বদলে যায় বলবো। প্রথমে গেছিলেন পালসিট। কেন সেই ব্যাখ্যা দিতে পারবো না, বলতে পারেন টেলিপ্যাথি। গত কয়েকদিন ধরে ভদ্রলোক আমাকে বড্ড টানছেন। 30 বছরে এমনটা একবারের জন্য ফিল হয়নি, অথচ হওয়া উচিত ছিল। স্রষ্টার প্রতি চরিত্রের টান থাকাটাই স্বাভাবিক। আমরা যে এখনো মানুষের মনে বেঁচে আছি, এখনো যে রাস্তাঘাটে দেখলে কচিকাচারা ভীষণভাবে চেনার চেষ্টা করে, তা তো ওর জন্যই। আচমকা কালবৈশাখীর সন্ধ্যায় ময়দান চত্বরে ঝড় আর ধুলোর কম্বিনেশনের মাঝে যখন এক ভদ্রলোক তার ছোট্ট কুকুরটিকে সঙ্গে নিয়ে শেড খোঁজেন, তখন যেন ঠিক অসমঞ্জ বাবুর সঙ্গে ব্রাউনিকে দেখতে পাই। অসমের জঙ্গলে ঘুরতে গিয়ে হাফ প্যান্ট আর গামবুট পরা গাছপাগল প্রফেসরকে নেপেনথিস খুঁজতে দেখতে বড় মনে পড়ে। কান্তিবাবুর কথা মনে পড়ে। আবার বড় বাজারের গদিতে বসা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক যখন ডাক দেন, আসেন আন্দার আইয়ে, মনে পড়ে যায় মগনলালের মেঘরাজকে। স্মৃতিগুলো বড্ড উস্কে দিচ্ছেন ফেলুবাবু। নকুরবাবুর সঙ্গে অনেকদিন দেখা হয় না। এখন মনে হচ্ছে ওই গবেষণাটায় হাত দেওয়ার আগে একবার ওর সঙ্গে দেখা হলে বেশ হতো। কিংবা অবিনাশবাবু। গিরিডি গিয়ে দেখলাম ওর বাড়িটা আর নেই। কাছে পিঠে কেউ চিনতে পারল না অবিনাশবাবুকে। আসলে দোষটা আমাদের। নতুন প্রজন্মকে গ্যাজেট নির্ভর করে দিয়েছি। কজন আর ছেলেবেলার গল্পের বই নিয়ে বসে? কটা ক্লাসরুমে প্রফেসর শঙ্কুর আবিষ্কার নিয়ে বিতর্ক হয়? হাতে গোনা। আমরা তো তারপরও থাকতে চাই ছেলে মেয়েদের মনে, ঠিক যেভাবে মানিকবাবু আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছেন। খুব মনে পড়েছে পালশিটের কথা। মানিকবাবু ওখানেই না শুরু করেছিলেন পথের পাঁচালীর শুটিং। সেই দুর্গার ছুটে যাওয়া,
পিছনে অপু, রেল লাইন, গরমকাল। কাশবন পাবো না জানতাম, তাও একটা টান অনুভব করলাম। অনেক খুঁজে রেল লাইনের ধারে একটা ফাঁকা জায়গা পেলাম বটে, কিন্তু সবই যে বদলে গিয়েছে। ধুঁধু প্রান্তর পেলাম না। এবড়ো খেবড়ো পথের ধারে পাড়ে রয়েছে নতুন প্রজন্মের ফেলে রাখা আবর্জনা। ভেবেছিলাম সভ্যতার অনেক প্রান্তে গিয়ে পৌঁছব, হলো না। কিন্তু আশ্চর্য, একটা শ্যামলাপনা ছেলেকে দেখলাম, খালি গা, রেল লাইনের ট্র্যাক ধরে ধীরে ধীরে ছুটছে। মুখে শব্দ, কু ঝিক ছিক 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 ছিক। আর দূর থেকে ভেসে আসছে ট্রেনের ঘর ঘর। ভাবলাম ডাক দি, এই খোকা। দরকার হলো না। যেন হাওয়া থেকে ফুটে উঠল এক কিশোরী, কান ধরে টানতে টানতে নিয়ে গেল তাকে। বলছে, ফের যদি দেখি তোকে একা রেখে মেলা ঘুরতে চলে যাব। জানেন ফেলুবাবু, ওই দৃশ্যটা আপনার মনে কেন ধরেছে? কারণ ওখানে কোনো স্বার্থ লুকিয়ে নেই। মানিকবাবুর ছবিতেও ছিল না। নিষ্পাপ দুটো ছেলে মেয়েকে বিভূতিভূষণের বই থেকে তুলে এনেছিলেন তিনি। ওই ফ্রেমটায় না ছিল রাজনীতি, না ছিল স্বার্থ, না কমার্শিয়ালাইজেশন। তাই ওরা আমাদের মনের ভিতর গেঁথে গিয়েছে। ঠিক বলেছেন, কিন্তু ওদের দেখে সেই যে মনটা আনচান করে উঠল, বাগ মানাতে পারলাম না। কলকাতায় সেদিন রাতে ফিরেছি, আর পরদিন সকালে হাঁটা লাগিয়েছি গড়পাড়। তাড়া করে বেড়াচ্ছিল সেই ইউরাই অ্যান্ড সান্স, সেই পথঘাট, আর গেই আবার একটা অদ্ভুত ফিলিং। কি? প্রথমে দেখলাম বছর 7-8 একটি ছেলেকে আইসক্রিম, তার সাথে দোকানদারকে বলছে, এটা একটু গরম করে দেবে। আমার বড্ড দাঁত শিরশির করে। খুব চেনা একটা ছেলেবেলা যেন দুম করে সামনে এসে গেল। সেই ভাবতে ভাবতেই এগোচ্ছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আলাপ হলো এক মাস্টার মশাইয়ের সঙ্গে। কালিশন প্রায় লেগেই যাচ্ছিল। উনিই বলে উঠলেন, রোগকে। জানলাম তার নাম বিশ্বেশ্বর ঘোষ, আঁকার টিচার। গড়গড় করে বলে চললেন, ঠাকুরদাও আঁকার শিক্ষক ছিলেন, থাকেন ভবানীপুরে, বাড়ি বাড়ি গিয়ে আঁকা শেখান। কতজন স্টুডেন্ট, তার মধ্যে সেরা প্রদোষ, ডাকনাম তিলু। তখনও চমকে যাওয়ার মতো কিছু ছিল না, কিন্তু তারপরই বললেন, মানিক নাকি এমন ছবি আঁকে যা তার 56 বছরের জীবনে কেউ আঁকতে দেখেনি। বয়স মাত্র 7। সব আঁকাতেই তাকে 10+F দিতে হয়। বললেন, এফ মানে ফার্স্ট, বুঝলেন তো? সত্যজিৎ রায়কেও বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে আশুবাবু দিতেন। আশুবাবু মানে? আর কোনো কথা তার মাথায় ঢোকেনি। হাত ধরে ঝাঁকুনি দেওয়ায় সদ্বিদ ফিরেছিল। তিনি বলেছেন, ও মশাই, কোথায় হারিয়ে গেলেন? প্রদোষ কিন্তু থাকে কাছেই, একটু আগেই দেখা হয়েছিল, আইসক্রিম খেতে বেরিয়েছিল। তখন আপনার সঙ্গে আলাপ হয়ে থাকলে কথা বলিয়ে দিতাম। বাড়ি ফিরে এসেও ঘোর কাটেনি। ছেলেটি দেখতে কেমন ছিল বলুন তো? বড় বড় টানা চোখ, অপরিষ্কার গায়ের রং, লক্ষ্য করার মতো সঙ্গে বুকের চাদর। গায়ে সব চামড়াই প্রায় কুঁচকে গিয়েছে। বলছে, খোকাবাবু গিরিডি থেকে ফিরেই দেখছি তোমার আইসক্রিম খাওয়ার ঝোঁক বেড়েছে। আপনার অবজারভেশন তো মারাত্মক বলে শুনেছি। বুড়ো লোকটির হাতে কিছু ছিল না? মাদুলি, তাও সোনার চেনে। ওই শ্রেণীর লোকের হাতে সাধারণত দেখা যায় না। ঠিক, আমিও দেখেছিলাম। বাড়ির জন্য মন কেমন করছিল, তাই আবার একবার ফ্রিকোয়েন্সি বদলে চলে এসেছিলাম। গিরিডি গিয়ে দেখি উশ্রির ধারে ওই দুজন দাঁড়িয়ে। খোকার খুব দুঃখ, যেন উশ্রিকে অন্যভাবে আশা করেছিল। আমি যা ভাবছি আপনিও তাই ভাবছেন? ভাবছি, আর তাই দুদিন ফলো করার পর আপনার কাছে এসেছি। বলুন তো, কিউরিও শপে গিয়েছিলেন কেন? বলছি। উঠে গেল ফেলুদা।
ঘর থেকে খবরের কাগজে মোড়া একটি জিনিস নিয়ে এসো। এটা দেখুন। মুখোশ। ভেতরটা দেখুন। প্রফেসর শঙ্কু উল্টে দেখলেন, এক কোনায় আর যে লেখা। ঠিক, এটা খুব চেনা। বহু বছর আগে দেখেছিলাম দার্জিলিংয়ে। রাজনবাবু তার প্রত্যেকটা শখের প্রাচীন জিনিসে আর যে লিখে রাখতেন। আজ বুঝলাম স্মৃতিটা এখনো ধোকা দেয় না। এই সব নিশ্চয়ই আপনি কাকতালীয় বলে মনে করছেন না? না, যদিও বা করতাম, আজকের পর থেকে আর করছি না। প্রফেসর শঙ্কু তাকিয়ে রয়েছেন প্রতোষ মিত্র চোখের দিকে। শটান। অর্থাৎ আপনার যোগসূত্র যদি ঠিক হয়। দেখুন, আমার হাতে কেস নাই। আপনার হয়তো গবেষণা আছে, কিন্তু তা তো মানুষের সামনে আসবে না। আপনি বটিকা ইন্ডিকা, মিরাকিউরল, নশাস্ত্র, স্যাঙ্কোপ্লাস্ট পাঠক জেনেছে আমাদের ষষ্ঠার জন্য। তার লেখায় তাফা গ্রহ থেকে আপনি ফিরলেন কিভাবে, কোথায় আছেন, কি আবিষ্কার করলেন, এগুলো কি আর কেউ জানবে না? গড়পাড় একটি ছেলে, গিরিডি 10+F, সবচেয়ে বড় কথা আপনার এই রজনী সেন স্ট্রিটে পা দেয়া। এরপর আর কাকতালীয় ঘটনা বলে বলতে পারছি না। আপনার ডায়েরি কি আমি পড়ার চেষ্টা করিনি? করেছি, কিন্তু পারিনি। পড়া শুরু করলেই পরের লাইনগুলো বোর্ডে মোছার মতো মুছে যায়। একেবারে কেলাঙ্কিউরাস। তখনই মনে হলো বঙ্গযাত্রীর ডায়েরি একমাত্র একজনই পড়তে পেরেছিলেন। এবারও তার মতো কেউ পারবে না। হয় আরেকটু সময় দিই তাকে, কি বলেন? তথাস্তু। এখন হাসি। গবেষণার বিষয়টা কিন্তু বললেন না। শুনবেন? বিলক্ষণ। প্রযুক্তির প্রচুর অপব্যবহার হয়েছে। আর নয়, আবার আমরা না হয় ফিরে যাই আদিম যুগে। শূন্য থেকে শুরু, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তার মানে সবার মেমোরি ডিলিট হয়ে যাবে? হয়তো তাই, হয়তো নয়। এখনো জানি না। বিধুশেখর বিরক্ত না করলেই হলো। এবার যাই। ভবিষ্যতে কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে আবার দেখা হবে। হাত বাড়ালো ফেলুদা। দেখি আপনার অ্যানাহিলিনটা। কলিং বেল বাজছে আবার। ভুরু কুচকে গিয়েছে ফেলুদার। বাইরে থেকে মিহি গলায় একটা শব্দ ভেসে আসছে। শঙ্কু, শঙ্কু, শঙ্কু। ফেলুদা ও প্রফেসর শঙ্কুর সমবেত উত্থান সম্পর্কে আরও নানান কাহিনী পেতে আমাদের চ্যানেল এ ফর অলৌকিককে সাবস্ক্রাইব করবেন।